ম্যাডাম তো রেগে খুন। আরেকদিন এরকম করলে এসে গেছে। তুমি আবার আমাদের দেখে শীষ দিলে কেন? তুমি কথা বলতে বারণ করেছো, কিন্তু শীষ দিতে তো বারণ করোনি। তোমরা হেঁটে এসেছো, ক্লান্ত, তাই নাও খাও, কলা খাও। দেখো, তুমি কিন্তু ইদানিং বেশি বাড়াবাড়ি করছো। জানো, রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করলে আর এ বিষয়ে মামলা হলে তোমাকে জেল খাটতে হবে। আরে ওটা তো আমাদের কাছে শ্বশুর বাড়ির মতো। ইতর অসভ্য, সমাজের এসব বখাটে ছেলেদের পায়ের জুতো মেরে গাল লাল করে দেওয়া উচিত। এই সুন্দরী মেয়ে, ইতর অসভ্যের অর্থ কি? তোর বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করিস, তারাই বলে দেবে। বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। মেয়েটা এখনো ফিরছে না কেন? আজ তো অপেক্ষা করে বিরক্ত হচ্ছে, কিন্তু যেদিন বিয়ে দিয়ে দেবে সেদিন বুঝবে। বিয়ে দেবে এমন ছেলের কাছে যেন সারাক্ষণ কাছে কাছে পাই। বাবা, বাবা, কি হয়েছে মা? আজ আবার ওই ছেলেটা আমাকে রাস্তা বিরক্ত করেছে। কোন ছেলেটা? ও বুঝেছি, ওই বখাটে ছেলেটা। হ্যাঁ, আমার গায়ে ফুল ছুঁড়ে মেরেছে, হাতে গলা ধরিয়ে দিয়েছে। তুমি তুমি এর একটা বিহিত করবে বাবা। তুমি থানায় যাও। থানায় জানিয়ে কোনো লাভ হবে না। এদেশের সামাজিক অবস্থা পরিবর্তন করার জন্য মূলত আমাদের দেশের অভিভাবকরাই দায়ী। আচ্ছা, আমরা কেমন বাবা মা যে আমাদের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি না? কাল থেকে ছুটি, বেড়াতে গেলে মন্দ হয় না। তোরা কে কোথায় যাবি? কি ব্যাপার, তোমরা আবার পথ রোধ করে দাঁড়িয়েছ? বাবা মায়ের জিগাইছি অসভ্য ইতরের অর্থ কি। তারা কইছে যে মেয়ে অসভ্য ইতর কয় সেই মেয়ে নাকি প্রেম করতে চায়। আবার গণকও কইছে আমার এই বছর প্রেমের জন্য শুভ, তাই হাত বাড়াও, প্রেম বিনিময় করো। ও আচ্ছা আচ্ছা, তা আমার মনের প্রেমিক, তাহলে তো প্রথমে আপনাকে সালাম করতে হয়। দেখি দেখি, পাটা দেখি। তুই আমাকে পিতা মেরেছিস, আজ আমি তোর রূপের অহংকার মিথ্যে করে দেবো, মিথ্যে করে দেবো। কেমন আছেন? থেকেই বা কি লাভ, একজন মৃত্যুই অনেক ভালো ছিল। একটু ধৈর্য ধরুন, একটু সাহস রাখুন। আসি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যাকে অ্যাসিড মারা হয়েছে সে কোথায়? আসুন। উনি হলেন মুক্তি। আপনাকে দিয়ে একটা প্রশ্ন করতে পারি? করুন। ঘটনার দিনে কে কে ছিল? ওদের নাম আমার জানা নেই। রেগুলার কেস চালু করার জন্য আপনাকে এখানে একটা সই করতে হবে।
ওই পুলিশ, পালা পালা। সাবধান, পালাবার চেষ্টা করলে গুলি করতে বাধ্য হব। শালা ওসি সাহেব, প্লিজ মানুষের সামনে গায়ে হাত দেবেন না, কারণ এলাকায় আমার একটা দাপট আছে। শালা সন্ত্রাসী, তোদের আবার দাপট ইজ্জত। শালার কোমরের রশি মেতে ছাগলের মতো টানতে টানতে নিয়ে চল। চল শালা, তোকে দেখো। এই, একে ছেলে ঢোকাও, আমি আসছি। আমাকে ছেড়ে দে, ভালো হবে না বলছি, ছেড়ে দে। শালা, তুই একটি সুন্দর জীবনকে নষ্ট করে দিয়েছিস। একটি মেয়ের জীবন থেকে তার সমস্ত স্বাদ আল্লাহ তুই কেড়ে নিয়েছিস। তোদের ঘরে কি মা বোন নেই? তোদের মতো সন্ত্রাসীদের কারণে নিরীহ মানুষগুলোর ভয়ে কাতো। আমি আজ তোকে দেখিয়ে দেবো তুই কত বড় রঙ্গন। ইন্সপেক্টর সাহেব, আমার জীবনে যখন প্রেম আসবে না, তখন আমিও কারো জীবনে প্রেম আসতে দেব না। ওরে শোরের বাচ্চা, প্রেম আছে বলেই দুনিয়া আছে, মানুষ আছে, আমি আছি, তুই আছিস। মহামান্য আদালত, আইনের দৃষ্টিতে অপরাধ অপরাধী। যেহেতু আসামি কাল্লা খোকা আমার মক্কেলা নিরপরাধ ছাত্রী মিস মুক্তির মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে এবং আদালতে এ ঘটনা প্রমাণিত হয়েছে, সেহেতু আমি এই নির্মম অপরাধের জন্য আসামির মৃত্যুদণ্ড কামনা করছি। বিজ্ঞ আদালত অপরাধের ধরন দেখি বিচার করে থাকেন, এটাই স্বাভাবিক। মাননীয় বিচারক, সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়েছে যে আমার মক্কেলের সঙ্গে মিস মুক্তির পূর্বের কোনো শত্রুতা ছিল না এবং যে ঘটনা ঘটেছে তা ছিল একটা দুর্ঘটনা মাত্র। তাই আসামির পক্ষ থেকে আমি মহামান্য আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করছি, যেন আমার মক্কেলকে সংশোধন করার জন্য অন্তত একটিবার সুযোগ দেওয়া হয়, ইউর অনার। উভয় পক্ষের বিজ্ঞ কৌশলীদের জেরা এবং সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাইল্লা খোকা ওরফে কাইল্লাকে মিস মুক্তির মুখে এসিড নিক্ষেপের দায়ে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। মাননীয় বিচারক, আমি কি জানতে পারি আপনার আদালতে আসামির জন্য এটাই কি সর্বোচ্চ সাজা? হ্যাঁ, এ ধরনের অপরাধের জন্য এটাই সর্বোচ্চ সাজা। আপনি বিচারক, তাই অপরাধের ধরন দেখে বিচার করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মাননীয় আদালতের কাছে আমার একটি প্রশ্ন, একটিবার কি চিন্তা করে দেখেছেন অপরাধের ধরন ছোট হলেও কুৎসিত করে দিয়েছে আমার এই সুন্দর মুখের চেহারা, এমন কলঙ্কের দাগ বসে দিয়েছে, সে কলঙ্কের দাগ দিয়ে আমাকে বেঁচে থাকতে হবে সারাটি জীবন। মাননীয় বিচারক, আমিও যদি এই মুহূর্তে আপনার সামনে ছোট্ট একটি অ্যাসিডের বোতল দিয়ে আসামির মুখ ঝলসে দেই, তাহলে হয়তো আসামি বুঝতে পারবে কি জ্বালা, কি যন্ত্রণা এই সামান্য কপটা সাদা পানির মতো অ্যাসিডে। তার জন্য আদালত আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। দেখুন, এটা আদালত, আবেগের জায়গা নয়। আইন তার নিজস্ব গতিতেই চলে। তাহলে আমারও প্রয়োজন নেই এই বিচারের। আমি আমার অভিযোগ এই মুহূর্তে এই আদালত থেকে প্রত্যাহার করে নিলাম। এসো বাবা। তুই এ কি করলি? সন্ত্রাসীদের বিচার হলো, সাজা হলো, আর তুই মামলা প্রত্যাহার করে নিলি? বল মা,
বল, কি করে তুই এই জ্বালা যন্ত্রণা সহ্য করবি? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। অ্যাসিডের কি যে ভয়াবহ জ্বালা যন্ত্রণা। যারা জীবনে অ্যাসিড দগ্ধ না হয়েছে তারা তারা ছাড়া এই পৃথিবীতে এই যন্ত্রণা কেউ বুঝতে পারবে না। আর তুমি জেলের কথা বলছো, আরে ওটা তো ওদের কাছে শ্বশুর বাড়ির মতো। চল মা, আমরা বাড়িতে যাই, ওকে আমরা বড় ডাক্তার দেখাবো। প্রয়োজনে আমাদের সয় সম্পত্তি সব বিক্রি করে দেব, তবে তোমাকে দাগ আমি দেখতে পারবো না মা। না মা, সব দাগ মুছে যায়, কিন্তু এমন কিছু দাগ থাকে যা সারা জীবনও মুছে যায় না। মা, ও কথা বলে বুকের কষ্টটা আর বাড়াস নেই। চল বাড়িতে চল। বাবা মা, তোমরা কেঁদো না। আমার অনেক আশা ছিল, স্বপ্ন ছিল, একজন সৎ ছেলেকে বিয়ে করব, সংসার করব, সন্তানের মা হব। কিন্তু সমস্ত সাদালত শেষ হয়ে গেছে। তাই বাড়িতে গিয়ে কি লাভ? আমি আর বাড়ি ফিরে যাব না। যাব বাংলার ঘরে ঘরে। যেসব নারীরা আমার মতো সমাজ সংসারে নির্যাতিত, ওদেরকে নিয়ে সংগঠন করব, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, নারীদের সম অধিকার প্রতিষ্ঠিত করব। যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনে সফলতা না আসবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলার মাটিতে চলবে নারী আন্দোলন। আমার কোলের বাচ্চাটা বুকের দুধের পিপাসায় কাঁদতেছে। 10টা মিনিট আমার সময় দেন, শুধু বাচ্চাটার দুধ খাওয়াই পেলাম। না রে বোন, আমার পক্ষে সম্ভব না। কেন? জেলখানায় যেমন জেলারের নির্দেশে জেল পুলিশ গেট খোলে আবার বন্ধ করে, তেমনি আমিও ম্যানেজার সাহেবের নির্দেশে গেট খুলি আবার বন্ধ করি। তুমি ম্যানেজার সাহেবের কাছে যাও। ছাল নাই কোথায় বাগানা, ছাল নাই কোথায় বাগানা, আমার এখানে আবার কি কাজ? স্যার, আমরা দয়া করে 10 মিনিটের জন্য ছুটি দিবেন। আমি নিচে গিয়ে দুধের বাচ্চাটাকে দুধ খাওয়াই চলাম। ছাল নাই কোথায় বাগানা, কেউ খাওয়াইতে পাগল আর কেউ না পাওয়া পাগল। কি করলেন? আমার ওয়াইফ তাই আমি না পাইয়া পাগল। তোমার আমার সামর্থ্য আছে, কিন্তু সুযোগের অভাব। তাই কাছে আসো, তুমি তোমার সুযোগ নাও,
যত লাগে ছুটি দাও, মাঝখানে আমি শুধু আমার মাথাটা ঠান্ডা করতে চাই। আপনি কি মানুষ না জানোয়ার? আমার মাথা যখন ঠান্ডা থাকে না, তখন আমি মানুষটা জানোয়ার নিজেই জানি না। দরকার নাই আমার গার্মেন্টসে চাকরি করার, তবু আমার গেটের বাইরে যাবার অনুমতি দিয়ে। এই, তুমি চাকরি করবা কি করবা না সেটা আমার ব্যাপার না, কিন্তু আমি খুব ঠান্ডা মাথায় কাজ করতেছিলাম। ঠান্ডা মাথা তুমি আইসা যখন গরম করে ভালাইছো, তখন ঠান্ডা করার দায়িত্বটা তোমার। এসো, আমার কাজ। একজন সতী নারী সতীত্বের উপর হাত দিলে তোর হাতে কষ্ট হবে, তোর মাথায় আল্লাহ গজব পড়বে। আল্লাহ, তুমি আমার জীবন নিয়ে যাও, তুমি আমার সতীত্ব রক্ষা করো। আল্লাহর গায়েবী আওয়াজ, নাম আমার মুক্তি। দেখো তার পা খালাম। তুই এসেছিলি এক নারীর ইজ্জত বাঁচাতে, এখন তুই নারী নিজের ইজ্জত বাঁচা। তোর ইজ্জত কেড়ে নে, তবে সাবধান, সবাই সমানভাবে ভাগ করে নিবি, দেখবি তার যেন চোখ বেশি না হয়। এই মুক্তি এখন আর দুর্বল নয়, এই নরম হাত এখন প্রতিবাদী হাত, আন্দোলনের হাত, সারা বাংলাদেশের নির্যাতিত নারীদের হাত। দস্যুরানী ফুলন দেবীর গল্প শুনেছি, বাস্তবে দিচ্ছি এখানেও তাই। কি বলতে চান আপনি? বলতে চাই, এতই যখন বাহাদুরি, সামান্য একজন ম্যানেজার কত টাকাই বা চাঁদা দিবে? এর চেয়ে ব্যাংক ডাকাতি করুন, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান লুট করুন। যেমন মালিক তেমন তার কর্মচারী। হ্যাঁ স্যার, চাঁদা না দেওয়ায় দেখুন আমার কি অবস্থা করেছে। এই, থানায় ফোন করো, একে পুলিশে দাও। হ্যাঁ ডাকুন, পুলিশ ডাকুন। ভেবেছিলাম মালিক হয়ে কর্মচারীদের নিরাপত্তা দিবে, অসৎ বদমাশ দুশ্চরিত্র কর্মচারীর বিচার করবে। এখন দেখছি তার বিপরীত,
মালিক আর কর্মচারী চরিত্র একই রকম। মুখ সামনে কথা বলুন। যে মালিক তার কর্মচারীর সতীত্ব রক্ষা করতে পারে না, তার নিরাপত্তা দিতে পারে না, যদিও সে কোনো না কোনো মায়েরই সন্তান, অথচ মা যাদেরকে ইজ্জত দিতে জানে না, তার সামনে মুখ সামনে কথা বলবো? অসম্ভব। আমার গার্মেন্টসে এমন কোনো মেয়ে নেই যে বলতে পারবে কখনো তাদের ইজ্জতে হানি করে কিছু ঘটেছে। আমি বলতে পারবো। বলো, কে তোমার ইজ্জতের উপর হাত দিয়েছে? বলো। এই হামির বাচ্চা মেলে আমি না স্যার, আমি না। একদিন পেটের দায়ে গ্রাম ছেড়ে এই শহরে আইছিলাম। ভাবছিলাম গ্রামের চাইও শহরের লোকগুলি শিক্ষিত ভদ্র, আর দেখছি ওদের পোশাক পরিচ্ছদটাই সুন্দর, কিন্তু মনটা পস্তুকলা ড্রেনের মনের মতো নোংরা। তাই আমি আর এখানেও না, শহরে থাকবো না। কারণ আমরা গরিব হইতে পারি, পেটে ক্ষুধা থাকতে পারে, কিন্তু তাই বলে ইজ্জত নষ্ট হতে দিব না। তারও যদি না তোমাদেরই বোন, সেই বোনের ইজ্জতের উপর যে হারাম যারা হাত দিয়েছে তার বিচার তোমরাই করবে। আর তুমি একজন চরিত্রহীন লোকের জন্য শহরের প্রতিটি মানুষকে ঘৃণা করে চলে যাবে কেন? এই শহরে তুমি থাকবে। হ্যাঁ, আমার একটা ধারণা ছিল এ দেশের সমস্ত পুরুষই নারী জাতিকে সম্মান করতে ভুলে গেছে। সম্মানিত সভাসদ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজ থেকে আমরা সবাই বুদ্ধিরাজার নির্দেশ মতোই চলব। হ্যাঁ, আমরা সবাই অবগত আছি। মিস্টার ভুয়া চৌধুরী, আপনি বলেছিলেন সম্মানিত বুদ্ধি রাজার উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার ফলাফল আজকেরই সবাই জানানো হবে। তাই মিস্টার ভুয়া চৌধুরীকে আমি অনুরোধ করব দয়া করে সবাইকে সেই কাজের ফলাফল জানানোর জন্য। সম্মানিত বুদ্ধিরাজা আদেশ দিলে আমরা সবার কাজ আরম্ভ করতে পারি এবং সভাসদের চাহিদা মোতাবেক প্রথম কাজের ফলাফল জানালে আমরা খুশি হব। থ্যাংক ইউ। সবার কাজ আরম্ভ করার জন্য অনুমতি দিলাম এবং টুনটুনিকে বলছি কাজের ফলাফল জানাও। মিস্টার সদরঘাট, আপনার কাজের ফলাফল নিয়ে হাজির হন। সদরঘাটের পুলিশ বর্তমানে খুব সজাগ, তার মধ্য থেকে মাত্র 3টি লাউ সংগ্রহ করেছি। মিস্টার গাবতলী, আপনার কাজের ফলাফল জানান। এখানে পুলিশের আনাগোনা খুব বেড়েছে, তারপর মাত্র 3টি মিষ্টি কুমড়া সংগ্রহ করেছে। মিস্টার সাদাবাদ, জয় শিব শম্ভু। মাত্র 2টি মাছ, পুলিশ প্রায় ধরেই ফেলেছিল। মিস্টার মহাখালী, His name is Mr. কৈতর আলী। তাড়াতাড়ি আসুন, হাজির হন। ছিলেম খালি, তারপরেও পুলিশ দিয়েছে গালি, এনেছি কোচে জালি। আঙ্কেল, এসবের অর্থ কি? আমরা কি ভিক্ষুক? সম্মানিত বুদ্ধিরাজা, এসবের অর্থ কি? মিস্টার সদরঘাট, মিস্টার গাবতলী, মিস্টার সায়দাবাদ, মিস্টার মহাখালী, তোমাদের 3 বাজি দেখিয়ে দাও। লুকুনে লুকুনে আপনার বুদ্ধি দেখে মনে হয় ভালো, এই মাথা ভাইকে ভালো, সবাই কত বড় একটা মাথা, কিন্তু কোনো বুদ্ধি নাই। কাজে আছে গোবর আর হারাম কথা বুদ্ধি। গরম উত্তেজিত হবেন না, কি হয়েছে বলুন। আজ 2 বছর পর্যন্ত আমার এই ভাইকে ধরে খুনও করতে পারি না, আর সম্পত্তিও দখল করতে পারি না। শুধু ভয়, কোন কোন যদি মামলা হয়
অবশ্যই খুন করলে মামলা হবে, মামলা হলে পুলিশ আসবে, পুলিশ আসলে গ্রেপ্তার করবে। কথার কথা, আমি শুধু ওইটাই ভয় পাই, তাই আমার এমন একটা বুদ্ধি দেয় যাতে আমার রাস্তা ক্লিয়ার হয়। ক্লিয়ার হয়ে যায়গা। কাম অন ম্যান, কাম অন। তুমি তো বল খেলতে পছন্দ করো, তাই তোমাকে মাঠে নিয়ে এসেছি খেলতে। কি মজা, মাঠে খেলবো? মাঠে একা খেলে মজা নেই, তাই তোমার সঙ্গী দরকার। তাহলে তো মজাই হয়। খেলো তুমি মাঠে, করবে তুমি পাঠে। হ্যালো হ্যালো, বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও, বাচ্চারা নিষ্পাপ শিশু, আমার এই বিপদের সময় তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আল্লাহ। আমি তো হাত দিলাম, তুমি আমাকে বাঁচানোর জন্য যতক্ষণ পর্যন্ত ফেরেশতা না পাঠাবে ততক্ষণ পর্যন্ত আমি হাত নামাবো না। আল্লাহ আমি অনাথ, হে আল্লাহ এমন কেউ নেই যে আমাকে বাঁচাতে পারে। ওরা তোমাকে এভাবে মারতে চেয়েছে কেন? আমি জানি না, তবে কিছুদিন পূর্বে আমার বাবা মা মারা যাবার পর আমি জানতে পেরেছি তাদেরকে এমনি ভাবে মেরেছে। তোমার বাবা মা নেই? না, আমি এতিম। তোমার বাসা কোথায়? আমি কোনোদিন গাড়ি ছাড়া বের হইনি, তবে আমার বাসা গুলশানে। চলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি বাসার ঠিকানা জানি না। তাহলে চলো আমার সাথে। কোথায়? তোমার জীবনের মতো আমার জীবনের ইতিহাসও একই রকম, তাই আমি যাদের মাঝে থাকি আজ থেকে তুমিও সেখানে থাকবে। আমার দীর্ঘদিনের সমস্ত প্ল্যান বুঝি ভ্রষ্ট হয়ে গেছে। চিন্তা নেই, আগে তার পরিচয় নিন, তারপর ব্যবস্থা হবে। আমি ওর পিছন পিছন গিয়ে সমস্ত খবর সংগ্রহ করেছি। নাম শক্তি, শিশুদের নিয়ে এতিমখানায় থাকে, শিশুরা তাকে ফেরেশতার মতো ভালোবাসে। সর্বনাশ, তাহলে তো আমাদের শিশু পাচারের ব্যবসা বন্ধ হয়ে যাবে। জিব্বাটা ভিতরে নিন, বেশি কথা বলবেন না, আমি ব্যবস্থা করছি। হিউম্যান কাম হিয়ার। কেমন কোথায়? হ্যাঁ। Get up, get up. আচ্ছা শক্তি ভাই, শক্তি ভাই, আপনার বাচ্চা দেখে ওই যে গাড়ি। পালাবার চেষ্টা করবে না, শিশু অপহরণের পর তোমাকে গ্রেফতার করা হলো। ইন্সপেক্টর সাহেব, ওদেরকে বাঁচাতে এসেছি। মিথ্যে কথা, এই ব্রিফকেসে টাকা আছে। বিশ্বাস করুন, এই ব্রিফকেসে বোম আছে। হলো ব্রিফকেস। বিশ্বাস কর, আমি টাকার জন্য তোদের বিক্রি করিনি।
এটা একটা সাজানো ঘটনা রে। আপা, আমি ভেবেছিলাম সেদিন তোমরা আমাকে ভালোবেসে তোমাদের বুকের মাঝে আমাকে স্থান দিয়েছিলে, নিজেদের রক্ত বিক্রি করে সেদিন আমাকে টাকা দিয়েছিলে, কিন্তু আজ মনে হচ্ছে এই ফুলের মালা দিয়ে তোমরা তোমাদের বুকের মাঝ থেকে আমাকে অনেক দূরে সরে দিতে চাও। না না আপা, আমাকে পর করে দিতে চাও। না আপা, আমরা আপনাকে আনন্দে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানাতে এসেছি। আরে তোমরা যদি অভিনন্দনই জানাতে চাও তবে ওই ফুলের মালা দিয়ে নয়, তোমাদের বুকের সাথে বুক মিলিয়ে আমাকে অভিনন্দন জানাও। ওই তোরা চলে আয়। আপা আপা চলেন, ভালো বেবি কথা শুনুন, কথা শুনুন ভাই, আপনার এমন কাজটি করবেন না, তাহলে তাহলে হয়তো আমার মেয়ে আত্মহত্যা করবে। বিশ্বাস করুন ভাই সাহেব। আপনি কি মানুষ না জানোয়ার? হ্যাঁ আমি জানোয়ার। যখন টাকার কথা শুনি তখন মাথা চুলকায়, যতক্ষণ টাকা না আসবে মাথা চুলকাতেই থাকবে। ধোকাবাজি করেছে, ধোকাবাজি। আমায় টাকা দেবো না, চললাম। টাকা আপনি পাবেন। টাকা পাবো? হ্যাঁ, টাকা নিতে হলে আমার একটা শর্ত মানতে হবে। একটা কেন, 1000টা মানুষ। শর্তটা কি বলেন? মানুষ টাকার লেনদেন করে কোনো কিছুর বিনিময়ে। আপনি টাকা নেবেন, আপনাকেও বিনিময় করতে হবে। অর্থাৎ আমি বলছি আপনি টাকা পাবেন হ্যাঁ এবং সেই টাকার বিনিময়ে আপনার ছেলেকে ওনাদের কাছে দিয়ে দিতে হবে এবং এই শর্ত স্বীকার করে স্বাক্ষর করে তারপর টাকা পাবেন। একটা কেন, 10টা সই করুন। আগে টাকা দেন, কোথায় সই করতে হবে বলেন? এই টাকার কাগজ নিয়ে এসো। জলদি নিয়ে এসো। আপা। টাকা দেন। আর চুলকান লাগবে না, টাকা একসাথে। টাকা দিয়ে এই দেন। তোরা বরকে গরু রশিদে বেঁধে রাখ। বলেন কি গরু রশি? আব্বা খবরদার। না না শর্ত অনুযায়ী কোনো জিনিস বিক্রি করার পর বিক্রেতার কোনো দাবি থাকে না। আপনি এখন যেতে পারেন। আপনি ভয় পেন না, আমি কোন করতেছি। একটু ধৈর্য ধরুন, সব কিছু বুঝতে পারবেন। মা, এখন কি হবে মা? আমি আর দেরি করতে পারবো না। আপনি একটু বসুন কাজী সাহেব। আসুন আসুন দরবে সাহেব, এই মেয়েটা আমার ছেলেকে গরু রশি দিয়ে বেঁধে রেখেছে। আপনি ওনার ছেলেকে গরু রশি দিয়ে বেঁধে রেখেছেন কেন? দেখুন, বিক্রেতা কোনো কিছু বিক্রি করার পর সেই বিক্রিত জিনিসের উপর নিশ্চয়ই কোনো দাবি থাকতে পারে না। হ্যাঁ পারে না। তাহলে দেখুন, ও বুঝতে পেরেছি, যৌতুক মামলা। আমি না। দারোগা সাহেব,
দরকার নাই। যখন যৌতুক মামলা কইছেন তখনই বুঝতে পারছি। নির্যাতিত নিপীড়িত নারীগণ, নির্যাতিত নিপীড়িত নারীগণ, সারা দেশে শুরু হোক নারী আন্দোলন, সারা দেশে শুরু হোক নারী আন্দোলন, আন্দোলন আন্দোলন নারী আন্দোলন, আন্দোলন আন্দোলন নারী আন্দোলন, আন্দোলন আন্দোলন নারী আন্দোলন, আন্দোলন আন্দোলন নারী আন্দোলন। নির্যাতিত নিপীড়িত নারীগণ, সারা দেশে শুরু হোক নারী আন্দোলন, সারা দেশে শুরু হোক নারী আন্দোলন। এই সমাজে নির্যাতিত যারা, এই মিছিলে চলে এসো তারা। সইব না আর কোনোই অত্যাচার, চাই মোরা আজ সময় অধিকার। এই পতাকা তলে হোক সম্মিলন, সারা দেশে শুরু হোক নারী আন্দোলন, আন্দোলন আন্দোলন নারী আন্দোলন, আন্দোলন আন্দোলন নারী আন্দোলন। নির্যাতিত নিপীড়িত নারীগণ, সারা দেশে শুরু হোক নারী আন্দোলন, সারা দেশে শুরু হোক নারী আন্দোলন। পুরুষের পাশাপাশি নারী, পায় না তাদের সমমজুরি। শৃঙ্খলে বাঁধা নয় সভ্যতা, চাই আজ নারী স্বাধীনতা। মানব না আর এই অনিয়ম, সারা দেশে শুরু হোক নারী আন্দোলন, আন্দোলন আন্দোলন নারী আন্দোলন, আন্দোলন আন্দোলন নারী আন্দোলন। নির্যাতিত নিপীড়িত নারীগণ, নির্যাতিত নিপীড়িত নারীগণ, সারা দেশে শুরু হোক নারী আন্দোলন, সারা দেশে শুরু হোক নারী আন্দোলন, আন্দোলন আন্দোলন নারী আন্দোলন, আন্দোলন আন্দোলন নারী আন্দোলন, আন্দোলন আন্দোলন নারী আন্দোলন, আন্দোলন আন্দোলন নারী আন্দোলন। নির্যাতিত নিপীড়িত নারীগণ, সারা দেশে শুরু হোক নারী আন্দোলন, সারা দেশে শুরু হোক নারী আন্দোলন, সারা দেশে শুরু হোক নারী আন্দোলন। আরে ওই নারী আন্দোলনের মেয়েটার কথা বলছি, যে আমাকে গার্মেন্টসের মেয়েদের দিয়া জুতার মালা পরাই অপমান করছিল। সে তার চেহারা ঠিক করে আইছে, শপথ দিছে নির্যাতিত নারীদের হয়ে সংগ্রাম করবে। তাতে হয়েছে কি? লেখো তার বাঘ আনা হয় কি? আমরা তো ব্যবসায়ী করি নারী পাচারে। এই দেশে যদি নারী নির্যাতন না হয় তাহলে নারীরা ঘর ছাড়বে কেন? আর যদি ঘর না ছাড়ে তাহলে আমরা ওদের পাবো কোথায়? আমি তো চাই পাক হানাদার বাহিনী যেইভাবে নির্যাতন করছিল তার সাথে বেশিও। ব্যবসা চলবে ভালো, কিন্তু সাইফুদ্দিন ভাইয়ের পোলার যে অবস্থা দেখলাম, তার দেশ সর্বনাশ। ব্যবসা তো দূরের কথা, চিন্তা করতেছি নিজের ইজ্জত কখন যায়। তাই আপনার যেটা পায়ে পড়ি, একটা শক্ত বুদ্ধি দেয়।
শক্ত বুদ্ধি। বাহ! মাখা মনরে দেখো আমার সোনারি, কানে দিয়া দেখো তোমার চুপ। আমার বাচ্চাকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। নারী সবচাইতে বেশি খুশি সন্তানের মুখ থেকে মা ডাকছি শোনার জন্যে, আর সেই সন্তানটি যদি মায়ের সামনে ফুটন্ত গরম পানিতে চিৎকার করে মরে, তাহলে ওই মা মা নয়, নিশ্চয়ই সে মায়া রাখবে। আমরা জানি সন্তানের জন্য মায়েরা জীবনও দিয়ে দিতে পারে। উনি একজন মা, নারী হয়ে আরেক নারীর ইজ্জত রক্ষা করা তার কর্তব্য, তাই বাচ্চাকে ওনার প্রয়োজন নাই। উনি এসেছেন আমরা এই বাচ্চাকে কিভাবে হত্যা করবো তা নিজ চোখে দেখার জন্যে। এবার মেহমানকে দেখিয়ে দাও কিভাবে আমরা তার বাচ্চাকে হত্যা করি। তোর বুকের ধর প্রাণের মানিককে অবশ্যই ফিরিয়ে দেবো, তবে আমার প্রস্তাব তুলে নে। একজন নারী হয়ে আরেকজন নারীকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠাবো? সেদিন ওই আপা না হইলে তোর মতো কুত্তার হাত থেকে আমার ইজ্জত রক্ষা হইতো না। ওই কবুতরের বাচ্চা, বাঘ বা কোন ডাকিস না, আমার এই পুরনো কথা মনে করে দিস না, তাইলে আসল কাজ বাদ দিয়ে কিন্তু পুরনো কাজে হাত দিব। আয়, তোর মনের আশা পূরণ কর। দে। আমার তোর বাড়িতে ছেড়ে দে। আমি আসল কাজ আগে করি, তারপর দেখি পরের কাজ। আমাদের আর কটা মেশিন হলে আমরা সাইমা গার্মেন্টসের কাজগুলো এককভাবে করতে পারতাম, তাহলে আমাদের কোনো টাকার অভাব থাকতো না। আমাদের মতো মেয়েদের যৌবন থাকতে আপনার আবার টাকার অভাব হয় নাকি? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। দারোগা সাহেব, এই সেই মুক্তি যিনি নারী আন্দোলনের নামে আমাদের মতো কম বয়সী অসহায় মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করে। বাহ, সেদিন তোমার ইজ্জত বাঁচালাম, আর আজ আমাকে তুমি মিথ্যে অপবাদ দিয়ে সে উপকারের প্রতিদান দিচ্ছ। দেখুন, বাদী যখন আপনাকে প্রত্যক্ষভাবে অপরাধী হিসাবে চিহ্নিত করেছে, তখন আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। এই, ওনাকে হাত করা পরিয়ে দাও। দাঁড়ান দারোগা সাহেব, এই মেয়ে যা বললো তার প্রমাণ কি? প্রমাণ দেখতে চাও? তাহলে দেখো আমার অবস্থা। আমিও একদিন তোমাদের মতো ওনাকে বিশ্বাস করতাম, কিন্তু আজ ছি 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 আপা, আমরা আপনাকে শ্রদ্ধার চোখে দেখতাম, আর আপনি আড়ালে এত জঘন্য কাজ করতে পারেন? ছি! দেখো, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই, তবে উপরে আল্লাহ আছেন। এতটুকু বলতে পারি, একদিন তোমাদের এই ভুল অবশ্যই ভাঙবে। চলুন দারোগা সাহেব। আর 20 বছর হইলো তোর মামলায় তো টাইল উঠলো না, যা ওয়াল পরিষ্কার কর। করতেছি করতেছি। মাকড়াসা জাল পড়ছে, পরিষ্কার করে দিই। কাল ডাকতেছে বুঝছি। আপা, আবার একটা বেটা হাত ইশারাতে ডাকতেছে। যাও, আমার নির্দেশ পালন করো।
পরিষ্কার করতেছিলাম, কিন্তু ওই মহিলা আমার হাত চাইকে দিত। একই বনে বাস করে বনের পশুগুলোকে জানে না? বাঘ ভয় থাকলে পশুগুলোকে শান্ত থাকতে হয়, নাকি ভুলে গেছে? পশুগুলোর মনে রাখা উচিত, বাঘ যখন হুঙ্কার দেয় তখন বাঘের থাপা থেকে কেউ রক্ষা পায় না। জানোয়ার জানোয়ারকে সহজেই চেনে, তাই ওই বনের জানোয়ারের নেতাকে বলছি, তার কি জানা নেই বনে যখন সিংহী থাকে তখন সে বনের বাঘকেও হিসাব নিকাশ করে পা ফেলতে হয়। সাহস থাকে তো সিংহীর সামনে এসে সিংহীর শক্তি দেখে যা। এই অবদানে তোর মতো রয়্যাল বেঙ্গল টাইগারের কথা জানা নেই। আমার একটি আঘাতে তো সমস্ত শরীর ভেঙে চুরমার হয়ে যাবে। তাই বলছি এখন সময় আছে, সমীহ করে কথা বল। তোমার মতো শিয়াল কি করতে পারে তা আমার ভালো মতোই জানা আছে। একটা কথা মনে রেখো, ডোরা কাটা দাগ থাকলেই বাঘ হওয়া যায় না। তাহলে প্রিয় দেখলে তাদের সমাজে ফোন কর। এই তুই কেমন সিংহে, আমি তোকে দেখবো। হ্যাঁ হ্যাঁ, ক্ষমতা থাকে তো এদিকে আয়। এই আমার গায়ে হাত তুলেছে, তোকে যেদিন আমি আমার হাতে নাগালে পাবো সেদিন তো রক্ত দিয়ে আমি গোসল করবো। আমার মাথা রক্ত ঠান্ডা হবে না। তুই যে মুখ দিয়ে আমার রক্ত দিয়ে গোসল করার কথা উচ্চারণ করেছিস, তো সেই দিক থেকে আমি কুকুর বিড়াল দিয়ে খাওয়াবো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বসো বসো বসো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা রে, ওরে বাবা! মা, আজ তুমি আমার জীবন বাঁচালে। জি স্যার, ওরা আপনাকে মারার জন্য প্ল্যান করেছিল, নইলে ওকে গুলি করে দৌড়ে পালালো কেন? স্যার, নিজেকে সেভ করার জন্য আপনার কেয়ারফুলি চলবেন। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি শিক্ষিতা। জি স্যার, আমি গ্রাজুয়েট। গ্রাজুয়েট মেয়ে হয়ে তুমি গার্মেন্টসের সামান্য মেশিন সেকশনে কাজ করছো? ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছি। তাছাড়া বর্তমানে বাংলাদেশের চাকরির যে অবস্থা, তবু একটা কিছু করে দিন চালাচ্ছি। তুমি খুব বুদ্ধিমতী ও জ্ঞানী। আমি জেনে শুনে তোমাকে এখানে কাজ করতে দিতে পারি না। তুমি যদি মনে করো তোমার উপকারের প্রতিদান দিচ্ছি, তাহলে ভুল হবে। আজ থেকে তুমি আমার প্রাইভেট সেক্রেটারি হিসাবে কাজ করবে। আমি কোম্পানির চেয়ারম্যান এবং আমার ছেলে সবুজ এমডি, সেই সব দেখাশোনা করে। বর্তমানে সিঙ্গাপুর আছে। স্যার, আমি সব জানি, তবে না, কোনো তবে নয়। ঠিক আছে, আপনি যখন বলছেন। চলো, আজ থেকেই তুমি আমার প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করবে। ওকে? এই মেয়ে, তুমি না মেশিন সেকশনে কাজ করতে? জি করতাম। তবে এখানে কি করছো? আমি বর্তমানে কোম্পানির চেয়ারম্যান এবং এমডি সাহেবের প্রাইভেট সেক্রেটারি। এই, তোমার মাথা ঠিক আছে তো? যাও যাও যাও, মেশিন সেকশনে কি কাজ করবে? যাও 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 যাও। দেখুন,
চেয়ারম্যান সাহেব আমাকে চাকরি দিয়েছেন, যদি পুনরায় ওখানে যেতে হয় তবে তার নির্দেশে যাব। হাসান সাহেব কি সব বলছেন উনি? স্যার, আপনার বাবাই ওনাকে পিএস বানিয়েছেন। দেখতে সুন্দর হলে কি পিএস হওয়া যায়? পিএস হতে হলে শিক্ষা থাকতে হয়, বিদেশি বাইরের সাথে ইংরেজিতে কথা বলতে হয়। বাবার কি মাথা খারাপ হয়ে গেছে? না মানে বড় সাহেব, আরে আপনারা কি পাগল হলেন নাকি? জানেন না আগামীকাল আমেরিকান বাইরে আসবে, তখন তাদের সাথে ইংরেজিতে কথা বলবে কে? সেজে গুজে থাকলে কি সব কাজ হয়? আমি ওঠো ওঠো যাও। ননসেন্স। Stop! Who nonsense? I know you. Do you know what is the meaning of this word? Please. না জেনে শুনে কারো সম্পর্কে কিছু বলা উচিত না। হ্যাঁ, চল চল দেখি। কিরে, কি হয়েছে? তুই মন খারাপ করে বসে আছিস কেন? শক্তি ভাইয়ের জন্য। যে আমাদের বিক্রি করতে চেয়েছে তার নাম মুখে আনবি না। আমি বিশ্বাস করি না শক্তি ভাই আমাদেরকে বিক্রি করতে পারে। পুলিশ কতগুলো টাকাও পেয়েছে শক্তি ভাইয়ের কাছ থেকে। আমি বিশ্বাস করি না। যেভাবেই হোক আমি শক্তি ভাইকে জেল থেকে বের করবই। এই হারামি বাচ্চা, আবার কান্দ। এই কান্নার জন্য আমি তোর দুধ খাওয়াইতে গিয়া আরম্ভ হইল আমার ইজ্জত নিয়ে টানাটানি। এবার কারে খাবি? কারে খাবি ক? কারে খাবি ক? আবার খাবি না? আমার ইজ্জত যে বাঁচাইছে তার কোনো ক্ষতি হইতে আমি দিব না। দরকার হলে তুই কানতে কানতে মইরা যাবি, আমিও মইরা যাবো। তবু আমি মুক্তি আপারে জেলখানা থেকে বার করে আনুনি। উকিল সাহেব, একটা আসামিকে হাজত থেকে বের করতে কি করতে হয়? মামলার যাবতীয় কাগজপত্র ও প্রয়োজনীয় টাকা। আসতে পারি? এসো। স্যার, আমি শক্তি ভাইয়ের রিলিজ লেটার নিয়ে এসেছি, তাকে ছেড়ে দিন। দেখি। ঠিক আছে, বসো। আসতে পারি? আসুন। জেলার সাহেব, আমি মুক্তি আপার বার হওয়ার কাগজ নিয়ে এসেছি। বসুন। ঠিক আছে, বসুন। সিপাই। ইয়েস স্যার। মুক্তিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। জি স্যার। স্যার, আমার একটা অনুরোধ, মুক্তি আপা যেন আমার নামটা জানতে না পারে। আচ্ছা ঠিক আছে, আপনি তো আমাকে আগেই বলেছেন, আমার মনে আছে। কেমনে বের হলো? কিভাবে বের হলো? বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। গার্মেন্টসের সেই জরিনা নামের মেয়ে তার সবকিছু বিক্রি করে সত্য ঘটনা আদালতে প্রমাণ করে মুক্তিকে বের করেছে। আপনার ভাইগনা সেই শিশুবাবু শক্তি নামের সেই যুবককেও বের করেছে। বুদ্ধি দাদা, একটা হারামজাদা বুদ্ধি দেয়, নাইলে ব্যবসাপাতি সব লাটে উঠবো। জরিনা নামে ওই মেয়েটিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত, নইলে আমাদের কুকর্মের কথা পুলিশের কাছে যাওয়ার সম্ভাবনা আছে। তাই তো? বুদ্ধিদাতা ঠিকই বলেছেন। ছাড় নাই গুতার পা খানা, এখনই ব্যবস্থা নিন। বনের বাঘ দেখছি এখন বন ছেড়ে মানুষের মাঝে। বনের বাঘ যখন বন ছেড়ে মানুষের মাঝে আসে তখন সে হয় হিংস্র, আর তার স্বাদ হয় খুবই বিষাক্ত। হ্যাঁ, আবার শক্তিধর মানুষের কাছে আসলে তখন সে হয়
তারা কি ফিল্মের লোক? কেন? ফিল্মে তো এই নায়ক নায়িকারা মারামারি করে, ক্যামেরা কই? আমরা দুজন নতুন স্বামী স্ত্রী, তাই না? তাই আমরা হানিমুন করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, এই যদি হয় আপনাদের হানিমুনের স্টাইল, তাহলে করেন করেন, মন ভুইলা করেন। এই, চল চল আর মালকা বানুর প্রেমে চল 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 যাইয়া চল যাইয়া। তুমি আমাকে স্বামী বললে কেন? গণপিটুনির হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য বলেছি। শুধু কি তাই? বাস্তবে যদি এমন একজন সুপুরুষ আমার জীবন সঙ্গী হতো, তাহলে এই সংগ্রামী জীবনকে আরো জোরদার করতে পারতাম। যদি বাস্তবে মেয়েটি আমার নিঃস্ব জীবনের সঙ্গী হতো, তাহলে আমার সংগ্রামী জীবনের একজন ভালো সহায়ক সঙ্গী পেতাম। তোমার সাথে আমার আর শত্রুতা রইল না, আজ থেকে তুমি আমার বন্ধু, ওকে? তুমি যদি থাকো গো সাথে, তুমি যদি থাকো গো সাথে, তুমি জীবন তুমি মরণ তুমি আমার যথা বাধা জীবনে আছো, তুমি আমার সুখের কেউ। ভালোবাসায় সাজাবো এক সুখেরই বাসর, সারা জীবন থাকতে চাই তোমার ছায়াতে, ভালোবাসাতে। তুমি জীবন তুমি মরণ তুমি আমার যথা বাধা জীবনে আছো, তুমি আমার চোখের কেউ। ও চাঁদের আলো দেখতে ভালো জোছনা রাতে, তুমি যদি থাকো গো সাথে, তুমি যদি থাকো গো সাথে। আমার হৃদয় তোমাকে চাই শুধুই বারো মাস, ও চাঁদের আলো দেখতে ভালো জোছনা রাতে, তুমি যদি
থাকো গো সাথে, তুমি যদি থাকো গো সাথে। যত বাধা জীবনে আসুক, তুমি আমার সুখের চেয়ে সুখ। যত বাধা জীবনে আসুক, তুমি আমার সুখের চেয়ে সুখ। স্যার, তুমি আমার জীবনের ইতিহাস শুনবে। আমি ছোটবেলা লাল নামো। এসো, এই খোকা, এদিকে এসো, এসো। এই রাখো। রকিব চৌধুরী, তোর একটাকে নিলাম, আরেকটাকেও নেব। এরপর তোর স্ত্রী, তারপর তুই। আমাকে বাড়ির থেকে বের করে দেওয়ার ফল তুই হারে হারে টের পাবি। সবুজ, লাল কাল কোথায়? পেছনে তো ছিল। হ্যাঁ, লাল কই গেল? লাল লাল এদিকে তো হচ্ছে না। লাল 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 হ্যাঁ, লাল কোথায় যেতে পারে? কোথায় গেল? হ্যাঁ, ওগো, কি করে হোক আমার ছেলেকে তুমি খুঁজে বের করো। আমার লালকে এনে দাও। আমার লালকে ছাড়া আমি বাঁচবো না। তোমার অতীত খুবই বেদনাদায়ক। মুক্তি, হাসি, আবার দেখা হবে। খোদা হাফেজ। বাবা, আপনি তো জানেন আমার বাবার অবস্থা কি, তাই বাবার অবস্থা সংসারে কি করে যৌতুক চাইবো। তোমার বাবার অবস্থা যখন বুঝো, তখন আমার এই সংসারে আউনের আগে আমার অবস্থা বুঝো নাই কেন? আমার শেষ কথা, যৌতুকের টাকা আনবি, বলে তোর বউকে এক্ষুনি তালাক দিবি। বাবা, তোমার কাছে যখন এতই ঝামেলা, এতই বোঝা, তখন তোমাকে আর কষ্ট দিয়ে লাভ নেই। দোলাকে আমি এখনই তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। শান্ত হও ভাই, তুমি এই কি করলে? যাকে ভালোবেসে বিয়ে করেছিলে তার হাতে বিয়ের মেহেদি রং মুছে যাবার পূর্বেই আবার তাকে পর করে দিলে। বাহ, এই হলো এই যুগের যুবকদের ভালোবাসার চেহারা। প্রেম করার সময় মেয়েদের হাত ধরে বলবো তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আর বিয়ের পর সামান্য ব্যতিক্রম হলে মাত্র 3টি কথা বলেই তার সব দায়িত্ব, সব সম্পর্ক শেষ করে দেয়। তুমি পুরুষ মানুষ, তাই মেয়েদের মনের কথা বুঝতে পারো না। নইলে একটু বারোকে চিন্তা করে দেখেছো তোমার কাছ থেকে চলে যাবার পর এই মেয়েটির কি হবে? হয়তো আত্মহত্যা করবে, না হয় জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো কাজ করে পেট বাঁচাবে। আর তুমি তোমার বাবার কথা মতো আবার আরেকজনকে বিয়ে করবে। আপা, আমি কি করব বলুন? বাবা তার সহায় সম্পত্তি বিক্রি করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। আশা ছিল চাকরি করে তাকে সুখে রাখবো, কিন্তু এদেশে চাকরি, তারপর আবার যৌবনের জোয়ারে মনের অজান্তে বিয়ে করেছি। আমার সামনে আমার স্ত্রীকে সর্বদা কথা শুনতে হয়, তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। যদি আমি তোমার কর্মসংস্থানের ব্যবস্থা করি, তাহলে কি পুনরায় তোমার স্ত্রীকে গ্রহণ করবে? জি আপা। তাহলে আমি তোমাকে চাকরি দেবার কথা দিলাম। এবার তুমি তোমার কথা রাখো, তোমার স্ত্রীকে খুশি মনে গ্রহণ করো। না, অসম্ভব। কোন তালাকপ্রাপ্ত স্ত্রীকে তার স্বামী স্পর্শ করতে পারে না। সমাজে নিয়ম নাই। কিসের সমাজ, কিসের নিয়ম? একজন স্বামী খোদার কালাম পড়ে সাক্ষী রেখে কবুল করে একজন স্ত্রীকে অভাবের দায়ে হোক বা যে কোনো পরিস্থিতির শিকার হয়ে উত্তেজিত অবস্থায় মুখ দিয়ে তালাক নামে শব্দটি উচ্চারণ করলে তালাক হয়ে যাবে। হ্যাঁ,
হাদিস কোরআন সম্পর্কে যারা জানে তারাই বলেছে। ডাকুন ডাকুন আপনার সেসব মাওলানাদের। কোন হাদিস আছে আমি আজ দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন মনে হয় আপনার আমরা বাড়িতে বিপদে কি আছি। শুই না আসলাম। আমার পোলায় কিছুক্ষণ পূর্বে তার বউরে রাগ কইরা তালাক দিছে। 1 তালাক 2 তালাক এমনকি 3 তালাকও দিছে। চুপ করুন, আর বলবেন না, আমি সব বুঝতে পেরেছি। যখন আপনি রাগ করার কথা বলেছেন তখন আমি সিদ্ধান্ত দিয়ে যাচ্ছি, রাগ করে বা উত্তেজিত হয়ে কোন স্বামী তার স্ত্রীকে তালাক দিলে উহার তালাক হবে না। পূর্বের হুজুর বলেছিলেন। যদি কেউ বলে থাকেন তবে তা না জেনে শুনে বলেছেন। আজ থেকে জেনে রাখুন, ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে যেমন নিয়ম কানুন আছে, উভয়ের মধ্যে মিল মহব্বত না হলে তালাকের প্রয়োজন হলে তারও নিয়ম আছে। তাহলে আপনার ছেলে কি তার স্ত্রীকে গ্রহণ করতে পারবে? ইমাম সাহেব যখন বলেছেন তখন গ্রহণ করা যেতে পারে। তুমি আগামীকাল আমার সাথে দেখা করবে। এই পথেই তোমাকে যেতে হবে, তবে যাবার পূর্বে আমাদের একটু সময় দিয়ে যাও। দিয়া এবার সর্বনাশ। দিয়া এবার সর্বনাশ। যাবে আমার এখন তোমাকে আমরা বাঁচাবো। আপা, আপনার কি একটু লজ্জা নেই? আবার এখানে এসেছেন? তোমরা বিশ্বাস করো, এটা একটা ষড়যন্ত্র। হারটা মিথ্যে প্রমাণিত হয়, আদালত আমাকে ছেড়ে দিয়েছে। আদালতে কে মামলা মিথ্যে প্রমাণ করেছে? কেন? আপা যে দলের লোকের সাথে কাম করে সেই দলের লোকেরা। আপনি এখান থেকে চলে যান, নইলে ধাক্কা দিয়ে বের করে দেব। তুমি আবার এসেছো? বলো, আবার কি অপবাদ দেবে? তাদের শরীরে রক্ত বিক্রির টাকা দিয়ে আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছিলাম। তোমার মিথ্যা অপবাদের কারণে আমি তাদের কাছে দেহ ব্যবসায়ী দালাল হয়ে গিয়েছি। আপা, সেদিন আমি আমার সন্তানকে বাঁচাতে গিয়ে আপনাকে স্বার্থপরের মতো মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছিলাম। কি বলছো তুমি? হ্যাঁ আপা, সেদিন ওই হারামির বাচ্চারা আমার দুধের বাচ্চাকে গরম পানিতে ফেলে এমন ভাবে নির্যাতন করেছে যে মা হয়ে সন্তানকে বাঁচাতে পুলিশের কাছে মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছিলাম। তোমরা ওকে আর কেউ আঘাত করবে না। তোমাদের মতো ও একজন অসহায় নারী। দেখি বাবা, খেতে দাও তো। না, আমরা খিচুড়ি নেব না। কেন বাবা, কি হয়েছে? কেন খিচুড়ি নেবে না? যখনই দেখি আপনারা খিচুড়ি দিতে আসেন তখনই খালাম্মা কাঁদে। তাই আমাদেরকে বলতে হবে খালাম্মা কেন কাঁদেন। তোমাদের মতো বয়সে আমাদের বড় সন্তান হারিয়ে গেছে। তোমাদের মাঝে এসে আমরা সন্তান হারানোর ব্যথা বেদনা পূরণ করতে চাই। তাই অনেকদিন পর মা সন্তানের কাছে আসলে একটু তো কাঁদবেই। খালাম্মা, আমরা জানতাম না, আমাদের মাফ করে দিন। ওরে, তোর মাফ চাসনি, মাফ চাসনি। তোরা যে আমার হারিয়ে যাওয়া সন্তান লালের মতো।
আয় আমার বুকে আয়। এই রাখো রাখো। শক্তি ভাই, শক্তি ভাই, আমাদের মাফ করে দেন শক্তি ভাই। শালা, তোকে মাফ করবো? তোকে আজ আমি পেয়েছি। বল, সেদিন তুই আমাকে মিথ্যে বলে শিশু পাচারকারী বানিয়ে জেলে পাঠিয়েছিলি কেন? বল। শক্তি ভাই, খোদার কসম, আল্লাহর কসম, শুধু আপনার খুঁজতে এখানে আইছি। আমার খুঁজতে? বল ভাড়া কি মিলাল, মেয়েদের মতো ক্ষমা পেরেছিস? কেন আমাকে খুঁজতে এসেছিস? আমি পাপী, গুনাহগার বান্দা। আপনার জেল থেকে ছাড়া পাওয়ার সংবাদ পাইয়া মনে করলাম আমার যা হবার তা তো হয়েছে। ওই ফেরেস্তার মতো মানুষটারে, ওই বেঈমানের বাচ্চার কথা শুনে আমি জেলে পাঠাইছি, জেল খাটাইছি। শুধুমাত্র ওর নাম ঠিকানাটা আপনারা দিতে চাই। তারপর যদি আপনি মানে মাইরেও ফেলান, তাতেও আমার শান্তি। বলকে সেই, আমি তাকে জানতে পুঁতে ফেলবো। তার আগে আপনি আমার বিচার করেন শক্তি ভাই, নইলে আমি ওর নাম ঠিকানা বলুন না। আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দেন শক্তি ভাই। ওই তো রাত, ওর নাম ঠিকানা বল, নইলে তোকে আমি আজ মেরে ফেলবো। ওই বেঈমানের বাচ্চা আপনার আমার কলিজার মধ্যে আঘাত করছে। কি বলছিস তুই? হ্যাঁ, আপনার এতিমখানার মধ্যে এসে বাচ্চাদের সম্পর্কে এই ব্যাপারে ভুল বুঝিয়ে ওদেরকে তার নিয়ন্ত্রণে নিয়ে গেছে। কি বললি? হ্যাঁ, ঠিকই বলছি, সংবাদ নিয়েছি। আজকে ওই বেঈমানের বাচ্চা চৌধুরী আপনার এতিমখানায় আসবে। শক্তি ভাই, বিশ্বাস না হলে চলেন, নিজের চোখে দেখবেন। চলেন। শিশু পাচারকারী, তোকে আজ আমি ছাড়বো না। তো 1,000 টাকা খাওয়া এই শিশুতে আমি খেতে দেবো না। সাবধান শক্তি ভাই, সাহেবের গায়ে হাত দেবে না, তাহলে আমরা তোমার গায়ে হাত দিয়ে মারতে হবো। তোরা কি বলছিস? তোরা বিশ্বাস কর, ওই হারামজাদার কারণে আজ আমি তোদের কাছে শিশু পাচারকারী। সেদিন আমাদের সামনে পুলিশ তোমাকে হাতে নাতে গ্রেফতার করেছিল, আর তুমি সাহেবকে আমাদের সামনে শিশু পাচারকারী বলছো? তোরা আমাকে বিশ্বাস কর, বিশ্বাস কর, ওই হারামজাদা শিশু পাচারকারী, ওকে আজ আমি ছাড়বো। আপনার রক্তের স্পর্শ আজ আমাকে পরে দুর্বল করে দিয়েছে, তবে আপনার প্রতি মায়ের সম্মান রেখে চলে গেলাম। কিন্তু আপনার স্বামীর প্রতি রইল আমার ঘৃণা। কি মা, তোমার কপালে রক্ত? ও কিছু না, হাত ব্যস্ত হবার কি আছে? এখানে বসো। মা, বলো তো তোমার কি হয়েছে? আজ এমন এক সন্তানের রক্ত আমার শরীর স্পর্শ করতে মনে হলো আমার হারিয়ে যাওয়ার সন্তান লালের কথা। মা, কোথায় ভাইয়া? তুমি কি ভাইয়াকে খুঁজে পেয়েছো? বলো মা। যে সন্তানকে বাঁচাতে গিয়ে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, ওর কথাই বলছি। ও, বুঝতে পেরেছি। তুমি ভাইয়াকে আজও ভুলতে পারোনি? মায়েরা তার সন্তানের রক্তের স্পর্শ বুঝতে পারে, আমিও মা, আমার সন্তানের রক্তের স্পর্শ আমি বুঝতে পেরেছি। কারণ ওকে যে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। নিশ্চয়ই ও আমার হারিয়ে যাওয়া সন্তান লাল। ওরা কি তোমার কোনো কথাই শুনলো না? চৌধুরী হারামির বাচ্চা নিজে একটা শিশু পাচারকারী,
অথচ আমার প্রতিজ্ঞাকারী বলল আমিও প্রতিজ্ঞা করেছি ওকে যেদিন নাগালে পাবো সেদিন ওকে সারে জাহান থেকে বিদায় করে দেব। আমার মনে হয় কোথাও কোনো গরমিল রয়েছে। এই দেখো, এই দরপত্রের কাজটা যদি আমরা পেতাম তাহলে বিরাট অঙ্কের একটা মূলধনের ব্যবস্থা হতো। তবে টেন্ডার দাও। কিন্তু আর্নেস্ট মানিটা পাবো কোথায়? আমার ব্যাগে কিছু টাকা আছে, যদি তোমাদের এই বৃহৎ কাজে প্রয়োজন মনে করো তবে নিতে পারো। যেভাবেই হোক টেন্ডার আমাকে দিতেই হবে। অবশ্যই এই টেন্ডারের কাজ আমার পাইতেই হইব। তোমার সাথে বন্ধুত্ব হওয়ার পর আমি নিজেকে অনেক বদলে নিয়েছি। তাহলে এটা নিশ্চয়ই আমার ক্রেডিট। তোমার কাছে শাড়ি পরাতে খুবই সুন্দর লাগছে। তাই নাকি? তবে আরো সুন্দর লাগতো যদি একটা। আপা, আপা ফুল নেবেন? এই এদিকে এসো। সাহেব, আজ 2 দিন যাবত ফুলও বিক্রি করতে পারি না, কিছু খাইতেও পারি না। যদি ফুল নিতেন। হ্যাঁ, তোমার সব ফুল আমি কিনবো। তুমি রোজ এখানে এসে আমাদেরকে ফুল দিয়ে যেও, ঠিক আছে? আচ্ছা। এই নাও। এত টাকা? তুমি না বলেছো 2 দিন না খেয়ে আছো? যাও, এই টাকা দিয়ে খাবার কিনে জলদি বাসায় চলে যাবে। ওকে? আবার এসো। একটা নীলা গার্মেন্টস, উইলস গার্মেন্টস, আসাদ ট্রেডিং, চৌধুরী অ্যান্ড কোম্পানি, কেএস গার্মেন্টস এবং নির্যাতিত নারী পুনর্বাসন সংস্থা। সর্বমোট 6 জন দরদাতা দরপত্র দাখিল করেছেন। তার মধ্যে নির্যাতিত নারী পুনর্বাসন সংস্থা কর্মচারীদের পোশাক সরবরাহ কাজের জন্য সর্বনিম্ন দরদাতা হিসাবে বিবেচিত হয়েছেন। ছাল নাই কুত্তার বাঘা না, অর্থাৎ কুকুরে গায়ে নেই ছাল, নাম তার বাঘা। কি বলছেন আপনি? আমি বলছি যার বেশির মতো নেই, কোনো কিছু নেই, সে লোয়েস্ট হোক আর ফয়েস্ট হোক, সে কাজ পাওয়ার উপযুক্ত নয়। কে কাজ পাওয়ার যোগ্য আর কে কাজ পাওয়ার যোগ্য নয় সেটা কি আপনার কাছ থেকে জানতে হবে? কারণ আমি এখানকার রেগুলার সাপ্লায়ার। সরকারি নিয়ম মতে যিনি সর্বনিম্ন দরদাতা বিবেচিত হবেন তাকে আমরা কাজ দেব, এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ডাইরেক্টর পার্টি সাহেব, আপনি এর জন্য প্রস্তাবেন, কারণ আমি জানি ওরা কোনোদিনই মালামাল সঠিক সময় দিতে পারবে না। আমিও চ্যালেঞ্জ করে গেলাম, 30 দিনের মধ্যে ওরা মালামাল দিতে না পারলে আমি আপনার চাকরি খেয়ে বলবো। এই চলেন, চলেন। ছাল নাই কোথাও বাঘ হয় না। স্যার, আপনি কি করলেন? কেন? উনি যা বলে গেলেন সব সত্যি। আমাদের লেবার আছে, কিন্তু নগদ টাকা নেই। ও আচ্ছা, এই সমস্যা। আপনারা যদি শিডিউল টাইমের মধ্যে কাজ দেওয়ার অঙ্গীকার করেন তাহলে আমি আপনাদের অগ্রিম দিয়ে হেল্প করতে পারি। আমরা সঠিক সময় মালামালগুলো ডেলিভারি দেব। ঠিক আছে, আমি অ্যাকাউন্টস অফিসারকে বলে দিচ্ছি আপনাদের ফার্মের নামে অগ্রিম 10 লাখ টাকা চেক দিয়ে দেওয়ার জন্য। আমাদের জীবনের বিনিময়ে হলেও আপনার ইজ্জত রাখতে চেষ্টা করব স্যার। আপা, খবর কি? আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন, আমরা কাজটা পেয়েছি। ডাইরেক্টর পার্চেস সাহেব এই নারী সংস্থার প্রতি আস্থা রেখে 10 লক্ষ টাকা একটি চেকও প্রদান করেছেন। আপা, শিডিউল সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে, তা ওদেরকে একটু বুঝিয়ে বলুন। আমাদের সম্পূর্ণ কাজ 30 দিনের মধ্যে শেষ করে মালামাল ডেলিভারি দিতে হবে। আপা, জীবনের বিনিময় হলেও আমরা এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হতে দেব না। তোমাদের প্রতি আমার সে আস্থা আছে। গোয়া চৌধুরী, গরম কমবে, ঠান্ডা বাড়বে, সমস্যার সমাধান হবে। সিট ডাউন। এখন থেকে আমাদের দায়িত্ব যথাসময়ে ওরা মাল যেন ডেলিভারি দিতে না পারে তার ব্যবস্থা করা। রাইট? আমিও
আজ থেকে চ্যালেঞ্জ করলাম, দেখি কি করে মালামাল ওই অফিসে পৌঁছে। টাইগার বাচ্চা কি ও এই দুষ্টুমি, বাঁকা চোখে তাকিয়েছো কেন? আমাকে পাগল করতে চাও? তোমার নাম লতা আর আমি সবুজ। লতাকে সবুজের আবরণ দিয়ে ঢেকে রেখেছে তা লজ্জা, নারীর ভূষণ লজ্জা। দেখবে তোমার লজ্জা বাসসজ্জাতে ভেঙে দেব। কিরে, ঘরে তো কাউকেই দেখছি না, কার সঙ্গে কথা বলছিস? দেখি 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 বাবা। দেখি দেখি দেখি। তোমার খুবই পরিচিত এবং পছন্দের মেয়ে। আমার চেয়েও তুমি তাকে ভালো করে চেনো। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব। বিয়ে? এই মেয়েকে? অসম্ভব, আমি বেঁচে থাকতে তা হতে পারে না। কেন বাবা? তুমি তো বলেছিলে মানুষকে অর্থের মাপকাঠিতে বিচার করা উচিত নয়, মানুষকে চিনবে শিক্ষা, যোগ্যতা এবং তার সততায়। আমি লতার মাঝে সবই পেয়েছি বলে ওকে ভালোবেসেছি এবং সিদ্ধান্ত নিয়েছি ওকে আমি বিয়ে করব। সামান্য একটা গার্মেন্টসের কর্মচারীকে মালিক হয়ে বিয়ে করবি? এ অসম্ভব। আমার সমাজের সম্মান আছে, একটা পজিশন আছে, আমি বেঁচে থাকতে এই বিয়ে কোনোদিন মেনে নেব না। প্রয়োজনে আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবো। বাহ বাবা বাহ! আজ মনে হচ্ছে সেদিন তুমি শুধুমাত্র লতাকে তার উপকারের প্রতিদান দিতে গিয়ে অভিনয় করেছিলে। আজ তোমার আসল রূপটা বুঝতে পারলাম। বাবা, তোমার সন্তান হয়ে আমি তোমার সেদিনকার অভিনয়কে বাস্তব রূপ দেওয়ার জন্য যাচ্ছি। আজই আমি লতাকে বিয়ে করব। সবুজ দাঁড়া। না মা, দাঁড়া বাবা, সবুজ ওকে ফেরাও। না, ওকে যেতে দাও। আমার এক সন্তানকে হারিয়ে আমি কেঁদে কেঁদে মরছি, আবার আমার চোখের সামনে আরেক সন্তান চলে যাবে, অসম্ভব। আমি ওর পছন্দের মেয়েকে বাড়িতে বউ করে আনবো। আমিও যাচ্ছি ওর সঙ্গে। তুমিও জেনে যাও, তুমি চলে গেলে এই বাড়িতে নতুন কিছু ঘটবে। ঘটুক। হ্যাঁ, ঘটবে, দেখে নিও। ঘটনা ঘটবে, ঘটনা ঘটাবো। আমি বাবার সাথে চ্যালেঞ্জ করে এসেছি, তোমাকে আজ বিয়ে করে বউ করে ঘরে নিয়ে আসবো। আপনি অত্যন্ত ছেলে মানুষ, আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এ হয় না, কারণ তাকিয়ে দেখুন কত দূরত্ব আকাশ এবং পাতালে। আপনার এবং আমার মাঝে ঠিক ততখানি দূরত্ব। প্রয়োজন আমি রকেট হব, মাত্র কয়েক মিনিটের মধ্যে আকাশ থেকে পাতালে আসবো, তবু আমি আমার সিদ্ধান্ত অটল থাকবোই। না না, এ হয় না, হতে পারে না। কেন হয় না মা? তোমরা দুজন দুজনকে ভালোবাসো, আর আমি মা হয়ে যদি তা গ্রহণ করতে পারি, তবে তুমি কেন পারবে না? আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাড়িতে কে কে থাকেন? শুধু মা থাকেন। চলো তোমার মায়ের সাথে কথা বলে আজই বিয়ের সমস্ত কাজ শেষ করে তোমাকে বউ করে বাড়ি নিয়ে যাব। চলো। না, দাঁড়াও। তোমার এত বড় সাহস! আমি জীবিত থাকতে আমার স্থানে আরেকজন আসবে আর আমি তা মেনে নেব? তুমি আমার অবাধ্য হবে আর আমি বসে থাকবো? তাহলে তুমি সত্যি সত্যি? হ্যাঁ, দেখছো না বাড়িঘর সব সাজানো? হারামির বাচ্চা, একটা সুখের সংসার নষ্ট করতে এসেছিস। সরো সরো বলছি, সরে যাও। শেষ করে ফেলবো শয়তানিকে, মেরে ফেলবো তোকে, মেরে ফেলবো। নাচবো আমি। থাক থাক মা, থাক থাক। বর্তমান সমাজে বয়সের তারুণ্যে অনেকেই ভালোবেসে বিয়ে করে থাকে। ওইসব তারুণ্যের মোহ কেটে গেলে আবার তা ভেঙেও যায়। তাই আমি ওদের ভালোবাসার সঠিক কিনা তা পরখ করে দেখলাম। বিয়া সাজনি সাজো কন্যালো, বিয়া সাজনি সাজো কন্যালো, বিয়া সাজনি সাজো। কি খবর রশিদ স্যার? মালামাল এখনো আসেনি? না স্যার।
কোনো সংবাদ আছে কি না স্যার? যান তাড়াতাড়ি দেখুন। জি স্যার। জরিনা, সব প্যাক করা হয়েছে? হ্যাঁ ঠিক আছে, ট্রাক বাইরে দাঁড়িয়ে আছে। মালামাল এক্ষুনি উঠাও। মালামাল দেবো, আমি দেখছি। এই উঠাও, উঠাও, সব মাল উঠাও, সব মাল দাঁড়িয়ে আছে। ধরো ধরো, সবাই মিলে করো। আমি দেখছি। হ্যাঁ আস্তে, হ্যাঁ সবাই একটু ধরো। কি ব্যাপার স্যার, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে? বুঝতে পেরেছি, আজ ওরা মালামাল দিতে না পারলে আপনার চাকরি থাকবে না। তুমি যাও, আমি এদিকে সামলাচ্ছি। তোমরা আমার পেছনে আসো। আপনি দয়া করে এখান থেকে জানতো। যাচ্ছি, তবে সময় দেখছি কখন আপনার সাসপেন্ড লেটারটা আসে। স্যার সব মাল এসে গেছে। এসে গেছে? জি। কোয়ালিটি অফিসারকে এক্ষুনি মালামালের কোয়ালিটি সার্টিফাই করতে বলুন। জি স্যার। ঠিক সময় মতো মাল এসে গেছে। স্যার। আরে আপনি বসুন। জি স্যার, মালামাল দেখেছি, খুবই সুন্দর হয়েছে। তাই এক্ষুনি ওনাদের ফাইনাল বিলের চেকটা নিয়ে আসুন। জি স্যার, আনছি। স্যার, আপনি যে রিস্ক নিয়ে আমাদের উপকার করেছেন, আমাদের সংস্থা চিরদিন তা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। সই করুন। থ্যাংক ইউ। ধরো, কাটো। আমাদের হারিয়ে যাওয়া বড় ছেলে রায়হান চৌধুরী লালের স্মৃতি স্মরণে লাল এতিমখানার শুভ উদ্বোধন করছি। আজ থেকে আমি জীবন নিয়ে ফিরে দেবো না।
শেষ পর্যন্ত তুই অনাথ এতিম শিশুদের থাকার জায়গাটা পর্যন্ত দখল করে দিলি। বাবা তুমি কি করছো? তুমি ওকে ভুল বুঝেছো। হ্যাঁ, আমি ভুল বুঝেছি। নইলে ছোটবেলা সবকিছু হারিয়ে চাঁদের মাঝে সব বেদনা ভুলে যে বেঁচে থাকতে চেয়েছিলাম, তারা আমাকে রক্তাক্ত করে দূরে সরিয়ে দিয়েছে। আর আমি বেঁচে থাকতে আমার সামনে অসহায় শিশুদের থাকার জায়গাটুকু কেউ করে নিয়েছে আপনারই স্বামী। আর আপনি বলছেন আমি ভুল বুঝেছি। সেদিন আপনার স্পর্শ পেতে মনে হয়েছিল মায়ের স্পর্শ পেয়েছি, তাই সেদিন আপনার স্বামীকে মাফ করে দিয়েছিলাম। কিন্তু আজ আমার হাত থেকে ওই শিশু পাচারকারীকে কেউ বাঁচাতে পারবে না। এই লকেট তুমি কোথায় পেয়েছো? বাবা, এটা আমার হারিয়ে যাওয়া সন্তান লালের ছবি। তুমি ইচ্ছে করলে তোমার এই নারী আন্দোলন সুষ্ঠুভাবেই চালিয়ে যেতে পারবে। একজন নারীর বিয়ের পর সংসার ধর্মই হয় তার বড় ধর্ম। তাই সংসারের দায়িত্ব পালন করে আমার পক্ষে এত বড় আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, তুমি খুব মূল্যবান কথা বলেছ। হ্যাঁ, তবে আমাদের হারিয়ে যাওয়া সন্তানকে এত বছর পর পেয়েছি। ওর মনে তুমি কোনো দুঃখ দিও না। আমার মা বাবাও বিয়ে দেওয়ার জন্য আমাকে অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমি রাজি হইনি। তোমার বাবা কোথায় থাকেন? 35 নম্বর পূর্ব রামপুরা। 35 নম্বর পূর্ব রামপুরা। মিষ্টি মুখ করে। আমাদের কি সৌভাগ্য, আপনি ছেলের বাবা হয়ে আমাদের বাড়ি পর্যন্ত এসেছেন। হ্যাঁ ভাই সাহেব, আপনারা কিন্তু না করতে পারবেন না। হ্যাঁ। কি বললেন? না করব? আমরা বহুবার ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। হ্যাঁ, শুধু আপনারা রাজি কিনা তাই বলুন। অবশ্যই রাজি। এ তো আমাদের পরম পাওয়া। তাহলে আমার সঙ্গে চলুন, বাকি দায়িত্বটা আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে ভাই সাহেব? তাহলে এবার আমার তরফ থেকে এই মিষ্টি। ও শিওর। মুক্তিমা, এবার কিন্তু না করতে পারবে না। দেখেছো কত বড় দাবির মিছিল নিয়ে এসেছি। হ্যাঁ, মুক্তি মা আমার, তুই আমাদের মেরে ফেল, তবু এই প্রস্তাব প্রত্যাখ্যান করিস না। বাবা, তোমরা বুঝতে পারছো না। তুমি তো মা হওনি, তাই সন্তানের ব্যথা বেদনা সুখ শান্তি তুমি বুঝবে না। ও যদি সন্তানের ব্যথাই বুঝতো, তবে আমাদের কান্নার অর্থও বুঝতো। আপা, আমাদেরও একই দাবি, আপনাকে এই প্রস্তাব মেনে নিতেই হবে। হ্যাঁ আপা, আমাদের একই দাবি। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই মিলে যখন এটাই চাচ্ছ, তাহলে আমিও। বেশ সাহেব, বলেছিলাম না মুক্তি মা আমার লক্ষ্মী মেয়ে। হ্যাঁ বেআই সাহেব, তাহলে আপনারা আমার বাড়িতে আগামী শুক্রবার আসবেন, ওখানে সব আয়োজন হবে। দাদা যা বুদ্ধি দেয়, যে না বুঝে ওই শালায় মরে। কেউ চিৎকার করে, কেউ এই যে আঙ্কেল। আঙ্কেল কি আঙ্কেল? আঙ্কেল দুঃসংবাদ। আমি এই মাত্র দেখে আসলাম নারী আন্দোলনের নেত্রীর সাথে আমাদের জীবন শত্রু রকিব চৌধুরীর হারিয়ে যাওয়া সন্তান শক্তির সাথে বিয়ের সব কিছু ফাইনাল হয়ে গেছে। তাতে কি হয়েছে? না না, শালা বুদ্ধির রাজা, তোর বুদ্ধিতে আমরা সব শেষ করছি, এবার বাকিটাও শেষ হতে চলছে। এই, এই, ধর কেটে দেবো। ধর শালা বেটা বুদ্ধি রাজাকে। এই শালার চুল কেটে বাসার মধ্যে লাথি মেরে ওকে এখান থেকে বের করে দে। লাথি মারেছে, আমার পাতায় লাথি মেরেছে। চল, আমি এই অপমান সহ্য করতে পারবো না, আমি কিন্তু চলেই যাই। ভাই, আপনাকে এত অপমান করলো? ঠিকই করেছে, খারাপ বুদ্ধি দিয়েছি, তার ফলও আমি পেয়েছি। আমাকে ধরুন। ধরুন আমাকে।
টুনটুনি এখানে একটু বসি। বসুন। খান ভাই, কোথায় যাবেন সিদ্ধান্ত নিয়েছেন? না, সিদ্ধান্ত নেইনি, তবে ভাবতেছি শয়তানের বাচ্চারে খপ্পরে পড়া কত কি করলাম, কত পাপ করছি তা আল্লাহ জানে। আপনি ঠিকই বলেছেন, বুদ্ধি রাজা হওয়ার পর আপনি আমাকে ভুলেই গেছেন। শুধু তোমারে না, আমি নিজেই ভুলে গেছিলাম। ভুলতে পারছিলাম বললেই শয়তানি বুদ্ধি দিতে পারছিলাম। জীবনে ওদের সাথে মিশা কত পাপ করছি, আল্লাহ মাফ করবে কিনা জানি না। খান ভাই, এখন কি করবেন? শহরের আশেপাশে থাকুন, নৌকা পারাপারে ব্যবসা করুন। জানেন, আমার ভীষণ লজ্জা লেগেছিল যখন আপনার পাছার মেয়েতে ওই বেটা লাথি মেরেছিল। আমারে লাথি মারছে, অপমান করছে। উত্তেজিত হবেন না। টুনটুনি চলো। কোথায় যাবেন? আপনার সাথে তো আমার বিয়ে হয়নি, কেমন করে থাকবো? লোকে কি বলবে? ঠিক আছে, সামাজিক অনুপাতে সবকিছু হবে, চলো। আচ্ছা, চলেন। ভাইজান, আপনি কেমন আছেন? তোমাদের সংবাদ কি? ড্যাড, তুমি আমাদের আগে সংবাদ দিলে না কেন? অনিতা রাখো। জেলে যাওয়া এবং আসা এটা কোনো ঘটনা নয়। আগে আমার ব্যবসার সংবাদ কি তাই বলো। ব্যবসার অবস্থা ভালো না। কেন ভালো নয়? কেন ভালো নয়? ভাইজান, আপনার কাছে তো ইতিমধ্যেই নারী আন্দোলনের নেত্রীর ঘটনা জানিয়েছি। হ্যাঁ, শুনেছি। ড্যাড, সে আমাদের নারী ও শিশু পাচার ব্যবসা বন্ধ করে দিয়েছে। ভাইজান, সবচেয়ে বড় দুঃসংবাদ, আপনার যমজ ভাইয়ের ছেলে শক্তি এবং নারী আন্দোলনের নেত্রীর সাথে বিয়ের দিন আগামী শুক্রবার ধার্য করা হয়ে গেছে। কি বলছো? তাহলে তো আমার জীবনের সমস্ত প্ল্যান প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ভাইজান, বিয়েটাকে বন্ধ করুন। তোমরা এক কাজ করো, রকিব চৌধুরীকে কিডন্যাপ করো। আমার জীবনে যখন কোনো সুখ শান্তি পেলাম না, আমি ওর সুখের সংসারে এমন আগুন লাগাবো যে আগুনে ওর সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। যাও যাও। ওকে ড্যাড। যাও। কারা তোমরা? মনে করে ধরো। গুড নিউজ ড্যাড, গুড নিউজ। ড্যাড, তোমার যমজ ভাই মিস্টার রকিব চৌধুরী, আই মিন আমার প্রাণপ্রিয় চাচা, এখন তোমারই হাতে বন্দী। থ্যাংক ইউ মাই সান, থ্যাংক ইউ। এবার বলো ড্যাড, কি করতে হবে? যাও, একটা নাপিত ডেকে নিয়ে এসো। ওকে ড্যাড, ওকে। ঘটনাটা একটু ভালো করে জমিয়ে দেই। ড্যাড, এই হলো নাপিত। নমস্কার। আর এটা হলো আমার প্রাণপ্রিয় চাচাজানের পরিধানের কাপড়, আর এটা হলো চাচাজানের ছবি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এসো, বসো। হুবহু এই চেহারা করে দিতে হবে। জি, এই বয়সে এমন হাজারো কাম করছি, কোনো চিন্তা করেন না। নাও, হ্যাঁ। শুরু করো। স্যার, আমার বাপ দাদা এই কামই করতো। একেবারে ছবি লান বানায় নিজেদের নিজেই চিনতে পারবেন না। একদম আমার বাবাকে আমার চাচা বানিয়ে দেবে। ড্যাড, এই দেখেন একদম মিলে স্যার। গেছে। হ্যাঁ? বাহ, হ্যাঁ। ছবির সাথে হুবহু মিলে গেছে ড্যাড। কোনো চিন্তা করো না, আমার ড্যাড আমার প্রাণপ্রিয় চাচা হয়ে গেছে। গুড, ভেরি সাব্বাস নাপিত, সাব্বাস। বস, এইবার আমার বকশিসটা। বকশিস না?
ড্যাড, এ তুমি কি করলে? 2 নম্বর কাজে কোনো সাক্ষী রাখতে নেই। লাশটা বাড়িতে ফেলে দে। চৌধুরী এই মেয়ে, মুক্তি কোথায়? উনি একটু বাইরে গেছেন। নির্যাতিত নারী পুনর্বাসন কেন্দ্র, সেটা ছাল বাবা বাঘানা। কি ব্যাপার? কি হয়েছে? তোমাদের এই অবস্থা কেন? আপা, আপনার মা বাবারা গুন্ডারা ধরে নিয়ে গেছে। আমাকে মাইয়া ঘুরে ধরে নিয়ে গেছে। যে বেটার পুরো লোক আপনার বিয়ের কথা ছিল, এই বেটাও সাথে ছিল। রফিক চৌধুরী, তাহলে তুমি সত্যি শিশু পাচারকারী? কটি শিশু পাচার করেছো? ও আচ্ছা, পেমেন্ট নগদ নিয়ে ওই অ্যাকাউন্টে জমা করো। সাবধান, কেউ যেন বুঝতে না পারে। মেয়েদের সংখ্যা এত কম হলে ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে। সাবধানে কাজ করবে, ঠিক আছে? রাখি। ওয়েলকাম, ওয়েলকাম মাই সুইট হার্ট, ওয়েলকাম। বৌমা, তোমাকে একা দেখছি। তোমার বাবা মা অর্থাৎ আমার বেয়াই বেন সাহেবা, ওনারা কোথায়? বাহ চৌধুরী সাহেব, বাহ! আপনি তো দেখছি ভালোই অভিনয় জানেন। কি বলছো তুমি? ধরা পড়ে গেলাম না তো? এই দেশ স্বাধীন করতে গিয়ে অনেক নারীকে ইজ্জত দিতে হয়েছিল, নির্যাতিত হয়েছিল পাক হানাদার বাহিনীদের হাতে। আজ এ দেশ স্বাধীন, আজও নির্যাতিত হচ্ছে দেশের নারীরা। আমার মনে হয় পাক হানাদার বাহিনীদের প্রেতাত্মাগুলো আপনাদের মতো মুখোশধারী লোকদের মাঝে লুকিয়ে আছে বলেই আজও এই স্বাধীন বাংলার মাটিতে নির্যাতিত হচ্ছে এই নারী সমাজ। ডার্লিং, আজ আমি তোমাকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। খবরদার শয়তান! প্রেম করবে? কত মিথ্যে! তুই নারী আন্দোলনের নেত্রীর কাছে বিচার দিতে গিয়েছিলি না? গত বছর যার মুখ আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম। এই পাখি যেমন বন্দি হলে খাতার মধ্যে কিচির মিচির করে, তেমনি আজ থেকে তুই ওই রুমের মধ্যে কিচির মিচির করবি। যা। আপা, 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 আপা! কি ব্যাপার, তুমি আবার এখানে? হ্যাঁ আপা, আমি আপনার উপদেশ শুনে আমার স্বামীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি। তার অত্যাচারের স্বামী অত্যাচারের শিকার আমরা হব না। তাই আমার আপনার অত্যাচারের প্রতিশোধ নিই। আমার অত্যাচারের প্রতিশোধ? হ্যাঁ আপা, আপনার এখান থেকে যাবার পর আমি জানতে পেরেছি ওই শয়তানি আপনার মুখে অ্যাসিড মেরেছিল। আপনার এখান থেকে যাবার পরে এই ঘটনা জানতে পেরে আমি ওই শয়তানকে ধরে নিয়ে এসেছি। নিন, এবার আপনার প্রতিশোধ দিন। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনার প্রতিশোধ দিন। নিন। একজন সন্ত্রাসীর উপর প্রতিশোধ নিলেন। এবার আপনার বাবা মাকে রক্ষা করার জন্য অন্তত পুলিশকে একটা টেলিফোন করুন। তুমি আমার জীবনের ইতিহাস জানো না। সাধারণ মেয়ে হিসেবে লেখাপড়া করতাম বিশ্ববিদ্যালয়ে। একদিন ক্লাস থেকে আসার পথে অ্যাসিড দিয়ে আমার মুখ পুড়িয়ে দিয়েছিল ওই সন্ত্রাসীরা। আদালতে মামলাও হয়েছিল, কিন্তু সাজা হয়েছিল সামান্য কয়েক বছরে। এরপরে আমি সিদ্ধান্ত নেই, একবার যখন নির্যাতিত হয়েছি তখন সমাজে নির্যাতিত নারীদের নিয়ে আন্দোলন চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত এর সফলতা না আসবে। আপা, আপনি কি বলছেন?
হ্যাঁ, নির্যাতিত মেয়েদের হয়ে আন্দোলন করব। এই বাংলার মাটিতে যার সুফল বয়ে নিয়ে আসবে, নারীদের সম অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কিন্তু বলুন আপা, কি সেই কিন্তু? যখনই আমরা এই নারী আন্দোলনের সফলতা লাভ করতে আরম্ভ করেছি, তখনই কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে আমাদের বিরুদ্ধে। যে কারণে চৌধুরী বাড়ির বউ করার জন্য আমাকে লোভ লালসা দেখানো হয়েছে। আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় সেই ষড়যন্ত্রের জাল আমি ছেদ করতে পেরেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এইসব নামধারী চৌধুরী সহ কুচক্রী মহলের নাম আমি বাংলার মানুষের কাছে প্রকাশ করে দেব। আগামীকাল সমগ্র নির্যাতিত নারীদের নিয়ে আমি মিটিং করব, তৈরি করব নির্যাতিত নারীদের মঞ্চ। সেই মঞ্চে দাবি তুলব সরকারের কাছে আমাদের জন্য। বলবো নির্যাতিত মহিলাদের ইতিহাস এবং কুচক্রী মহলের ষড়যন্ত্র। টনক নড়িয়ে দেব সমাজের রুই কাতলা বোয়ালদের। তারপর উদ্ধার করব নির্যাতিত মেয়েদের এবং আমার বাবা মাকে। ঠিক আছে আপা, আমি আপনার সাথে আছি। ঠিক আছে আপা, মিটিং এর পর আমি কথা বলবো। নারী আন্দোলন, নারী আন্দোলন, নারী আন্দোলন, নারী আন্দোলন, এভাবে শুধু স্লোগান দিলে আমাদের আন্দোলনের সফলতা আসবে না। আজ আমি সাংবাদিকদের সামনে, বাংলার জনগণের সামনে সমাজের কুচক্রীদের মুখোশ আমি খুলে দেব। মা, লাল, কোনো খবর পেয়েছি? না মা, এখনো খবর পাইনি। হ্যালো হ্যালো, শফিক চৌধুরী বলছেন? মা, শফিক চৌধুরীকে চাইছেন? বল, তুই বল। হ্যাঁ বলছি। ভাইজান, চল তোর বাগানো সফল হয়েছে সব কাজ। নির্যাতিত নারী আন্দোলনের মেয়ে এবং এতিমখানা শিশুদের নেওয়ার জন্য পার্টি আসবে। এবং আপনার যমজ ভাই রকিব চৌধুরী মৃত্যুর প্রতীক্ষায়। আপনি আসলেই ডাইরেক্ট অ্যাকশন। মা, সবুজ, সর্বনাশ, মুক্তির কথা সত্যি? তোর বাবার কোনো খবর পেয়েছিস? হ্যাঁ, সংবাদ পেয়েছি। শফিক চৌধুরী বাবাকে আটকে রেখেছে। আর ওই হচ্ছে শিশু ও নারী পাচারকারী শফিক চৌধুরী। আমারও তাই মনে হয়েছে, কারণ তোর বাবাকে কখনো কাজের ব্যস্ততা দেখিয়ে দিনরাত বাড়ির বাইরে কাটাতে দেখিনি। ভাইয়া, যেভাবেই হোক বাবাকে উদ্ধার করতেই হবে। হ্যাঁ, যেভাবে হোক বাবাকে উদ্ধার করতেই হবে। শফিক চৌধুরী, আমি তোকে ছাড়বো না। ভাইজান, আপনি? ভাইজান, বাসায় কথা কইলাম, সংবাদ দিলাম, হু করলেন। তাইলে সংবাদ দিলাম কারে? শালার পাঠা, বড় একটা মাথা, বুদ্ধি কম। শেষ পর্যন্ত ফাইনাল খেলায় বাজি বাজি দিলি। তুই জীবনে বহুবার আমাকে নিয়ে খেলেছিস, আমি শুধু নীরব দর্শকের মতো সেই খেলা দেখেছি। আজও আমি দর্শক, তবে আমি যে দলের সমর্থক তারা শেষ খেলায় বিজয় হবে ইনশাল্লাহ। আর আমি সেই বিজয় উল্লাসে মন ভরে শুধু হাসবো। বিজয়ের পতাকা নিয়ে ঘরে ফিরবো আমার দলের খেলোয়াড়দের নিয়ে। তুইও দেখবি এই খেলায় কে হারে আর কে জেতে। আগাম পরাজয়ের ফলাফল জেনে নে হারামজাদা। কার পরাজয় দেখতে চাস, আমার না ওর? সেদিন তোর কথাগুলো ছিল খুবই বাস্তব। আমি নীরবে সহ্য করেছিলাম শুধু নিজের স্বার্থের জন্য। তুই দেখে নে পাক হানাদার বাহিনীর প্রেতাত্মাগুলো তোর ইজ্জত কিভাবে কেড়ে নেয়। তুই একদিন এক মেয়ের ইজ্জত বাঁচাতে গিয়ে আমাকে জুতার মালা পরিয়েছিলি। আজ আমি তোর ইজ্জত কিভাবে নষ্ট করি দেখে নে। এটা স্বাধীন বাংলার মাটি। এই মাটিতে দাঁড়িয়ে আর কোনো নারী নির্যাতিত হবে না।
নারী আন্দোলনের নেত্রী। আজ থেকে তোর নারী আন্দোলন শেষ। কোন শক্তি আজ থেকে বাঁচাতে পারবে না। হারামির বাচ্চা, তোর ছেলেকে যদি বাঁচাতে চাস তাহলে 1 থেকে 3 বলার সাথে সাথে সবাইকে ছেড়ে দে। হ্যাঁ, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। নাম ফাইনাল হয়েছে সব কাম। আমার একটা বুদ্ধি দিয়ে বাঁচান বুদ্ধিরাজ ভাই। বাঁচাইব তো আল্লাহ, আমি তো প্রতিশোধ লইতে আইছি। প্রতিশোধ? এই যে গোটা আমার মা ছিল তার চেয়ে খালি বেশি আমি একটা মারু। মারে তবু আমার বাঁচান। আচ্ছা, অ্যাবাউট টান, অ্যাবাউট টান। শালার ভুয়া চৌধুরী, তোরে আরো মারতাম, খালি জোর না এটাই মারি নাই। সারা জীবন আমার সুখের সংসার নষ্ট করতে চেয়েছিলি। হ্যাঁ, তুই আমাকে নিজের হাতে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলি। এই জন্য দিয়েছিলাম যে তুই একজন শিশু পাচারকারী, নারী পাচারকারী, স্মাগলার। তুই সমাজের একজন ঘৃণিত অপরাধী। তুই এই সমাজে বেঁচে থাকলে এই পুরো সংস্থায় নষ্ট হয়ে যাবে। আজ আর আমি তোকে বাঁচিয়ে রাখবো না। তোর
কারণে আমি বাবা মায়ের ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত হয়েছি। আমি একদিন প্রতিজ্ঞা করেছিলাম তোদের মতো শয়তানদের এই দুনিয়াতে রাখবো না। যতদিন পর্যন্ত তোদেরকে এই দুনিয়া থেকে উচ্ছেদ করতে না পারি ততদিন এই দেশে নারী নির্যাতন বন্ধ হবে না। তাই আজ তোকে দিয়ে উদ্বোধন করছি। আমার সবকিছু থাকতেও তোর কারণে আমি এখানে মানুষ হয়েছি। ও শালা! ও! আজ তোকে আমি এমন শিক্ষা দেব যে তোর কুকর্মের পরিণতি দেখে তোর মতো শয়তান মানুষগুলো এদেশ থেকে পাকিস্তানে পালিয়ে যায়। উভয় পক্ষের বক্তব্য শুনে মনে হয় সমাজের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেন তাদেরকে পুরস্কৃত করা উচিত। কিন্তু বিচারক যখন বিচার করেন তখন অপরাধের ধরন দেখেই বিচার করেন। এক্ষেত্রে মুক্তি ও শক্তিকে সামাজিক দিক বিশেষ করে মানবিক দিক বিবেচনা করে মাত্র 2 বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। নির্যাতিত